আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি রনি আপনাদের সাথে। আর আজ আমি আপনাদেরকে পুরো পানাম নদীটা ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, আজ আমার সাথে থাকুন, রনি ব্লগের সাথে থাকুন। ভিউয়ার্স, আমরা চলে আসলাম পানাম নগরীতে। আর পানাম নগরী ঢুকতেই আপনার চোখে পড়বে এখানকার ইতিহাস সমৃদ্ধ একটি বই, যেটা পাথর ডালাই করা, এবং তার বাঁ পাশে রয়েছে টিকিট কাউন্টার। এখানে টিকিট মূল্য হচ্ছে 15 টাকা করে, আর ফরেনারদের জন্য হচ্ছে 100 টাকা করে। পুরো ইতিহাসটা একটু চোখ বুলিয়ে নিলাম, তারপরেই আমরা চলে আসলাম পানাম নগরীর ভিতরে। ভিউয়ার্স, পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত একটি প্রাচীন ঐতিহ্যবাহী শহর। বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁ, এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 20 কিলোমিটার এলাকা জুড়ে এই নগর গড়ে ওঠে। 15 শতকে ঈশা খাঁর বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলেতি ধান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্যটিতে গড়ে ওঠে এই পানাম নগরী। ভিউয়ার্স, পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে রয়েছে 31টি বাড়ি, আর দক্ষিণ পাশে রয়েছে 21টি বাড়ি। বাড়িগুলির অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ডালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে সাদা কালো মোজাইক করা কারুকার্য। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল মোজাইকের কারুকার্য। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বহির্বাটি 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। বেশিরভাগ বাড়ির চারদিকে ঘেরাটোপের ভিতর আছে উন্মুক্ত উঠান। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য রয়েছে 2টি খাল ও 5টি পুকুর। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া। নগরীকে জলাবদ্ধ মুক্ত রাখা হয়েছে খালের দিকে একটু ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্ব রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা, যা নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও ছিল মসজিদ, ছিল গির্জা, ছিল মন্দির, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর। এছাড়াও আছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হোসেন শাহী জামে মসজিদ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পানাম নগরীর সবচাইতে কারুকার্যময় একটি বিল্ডিং, কাশীনাথ বিল্ডিং। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা, একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি 19বিংশ শতাব্দীর 1813 খ্রিস্টাব্দের নামফলক রয়েছে। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের
বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা, কলকাতা জুড়ে, তারাই গড়ে তোলে এই নগর। 1611 খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম নগরের একেবারে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পানাম পুল, দুলালপুর পুল ও পানামনগর সেতু অবস্থান ও তিন দিকের খাল বেষ্টনী থেকে বোঝা যায় পানাম ছিল সোনারগাঁর একটি উপশহর। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। ভিউয়ার্স, একসময় এই ভবনগুলোর পাশ দিয়ে হেঁটে গিয়েছেন ঈশা খাঁ, ঘোড়ার টকবকে শব্দ ছিল। আজ এখানে কিছুই নেই, শুধু রয়েছে স্মৃতি আর এই বিল্ডিংগুলো। ভিউয়ার্স, মধ্যযুগে সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানামনগর ব্যাপক উৎকর্ষ লাভ করে, কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চবর্ণের হিন্দুদের, শুধুমাত্র যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করে, পুনর্বাসন শুরু করে। ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি, তারা ক্রমে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফলে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এভাবে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়। বর্তমানে পানাম নগরে রাস্তার দুই ধারে পুরনো যেসব ভবন দেখা যায়, তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর হিন্দু উচ্চবর্ণের ব্যবসায়ীদের তৈরি। ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পায়। ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে। ফলে আস্তে আস্তে তা আশপাশের লোক দখল করে নেয়। 1909 সালে স্থানীয় প্রশাসন উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণ দখলমুক্ত করা হয়। বাংলাদেশ স্বাধীনতার পর 1971 সালের আগে ও পরে বাড়িগুলো 10-15 বছর ইজরা দেওয়া হয় এবং পরে নবায়নও করা হয়। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে ক্ষয়ে যেতে থাকে। ফলে বর্তমানে 2004 সালে ইজরা নবায়ন করা আর হয় না। ভিউয়ার্স, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীল চাষের নির্মম ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে পানাম নীলকুঠি। পানাম পুলের কাছে দুলালপুর সড়কের পাশেই এর অবস্থান। জানা যায় শুরুতে এটি কোম্পানির মসলিন বস্ত্র কেন্দ্র, ক্রয় বিক্রয় কেন্দ্র, দপ্তর ভবন হলেও পরে নীলকুঠি ব্যবসা কেন্দ্রে পরিণত হয়। যদিও বর্তমানে নীলকুঠির মূল রূপ ঢাকা পড়ে গেছে নতুন করে করা পলেস্তরের নিচে। ভিউয়ার্স, এখানে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো, একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণ সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরে ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁতে আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে।
এখানে বিলেত থেকে থান কাপড় আসতো এবং এই বাংলাদেশ থেকে মসলিন কাপড় যেত। এই মসলিন এবং থান কাপড়ের ব্যবসাটা ছিল মূলত এই পানাম নগরীর প্রধান ব্যবসা। কিন্তু পরবর্তীতে এই মসলিন ব্যবসা নীল ব্যবসায় পরিণত হয়। ভিউয়ার্স, নীল চাষ বিরোধী আন্দোলনের সূচনা হয় এবং দ্রুত সমগ্র বাংলায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে। বিদ্রোহের পিছনে কাজ করে অর্ধ শতাব্দী ধরে নীল চাষিদের উপর নির্মম নিপীড়ন ও নীল চাষ আইন প্রণয়ন। ভারত উপমহাদেশের মাটি ছিল নীল চাষের জন্য বিশেষ উপযোগী হওয়ায় ব্রিটিশ নীলকরেরা নীল চাষ বিপুল পুঁজি বিনিয়োগ করে। নদিয়া, যশোর, বগুড়া, রংপুর প্রভৃতি জেলায় নীল চাষ শুরু হয়। 19 শতকের শেষের দিকে নীল চাষ অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ায় কৃষকরা ধান ও পাট চাষের দিকে ঝুঁকে পড়ে। ব্রিটিশরা নীলকরেরা অত্যাচার আর নিপীড়নের মাধ্যমে নীল চাষে বাধ্য করলে আন্দোলন গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে নীল চাষ বিলুপ্ত হয়। ভিউয়ার্স, এখানকার প্রতিটা বাড়ির নকশা এবং কারুকার্য এত সুন্দর যে আপনি দেখলে অভিভূত হবেন, এতে কোনো সন্দেহ নাই। যে ওই আমলে এত সুন্দর নকশা করা বাড়ি যে না দেখলে কারো বিশ্বাসই হবে না যে এটা এত সুন্দর, এখানে এটা বাড়ি ছিল, এখানে একটা নগর ছিল। মূলত এটা মুসলমানরা শুরু করেছিল, কিন্তু নীল বিদ্রোহে আপনারা শুনে থাকবেন যে এটা নীল বিদ্রোহ হয়েছিল। সেই নীল বিদ্রোহে মুসলমানরা অসহযোগিতা করে এবং অসহযোগিতা করার কারণে ব্রিটিশরা কী করে, মুসলমানদেরকে এখান থেকে বিতাড়িত করে দেয়। মুসলমান আর তারপরে এখানে ধনী হিন্দু যারা ছিল, যারা ব্যবসায়ী ছিল, তাদেরকে এখানে এনে তাদেরকে এখানে সহযোগিতা করে এবং তাদেরকে এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এবং পর্যায়ক্রমে এটা পুরোটাই হিন্দুদের একটা আবাসস্থলে, ধনী হিন্দুদের একটা আবাসস্থলে পরিণত হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা বাড়ির নকশা এবং কারুকার্য খুবই সুন্দর এবং প্রতিটা বাড়ি ডুপ্লেক্স স্টাইলে তৈরি করা হয়েছে এবং এর প্রতিটা বাড়ির একটা ফ্যামিলি থাকার জন্য যা যা প্রয়োজন এখানে সব কিছু এখানে তারা সেইভাবে তৈরি করেছিল। প্রতিটা বাড়ি দেখতে পাচ্ছেন পিছনের দিক দিয়ে একটা সিঁড়ি ছিল ছাদের উপরে ওঠার জন্য। আমরা এটা উপরে উঠে দেখবো। আমরা এই সিঁড়িটা দিয়ে উপরে উঠলাম, উঠে একটু পুরো পানাম নগরীটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যতটুকু দেখানো যায় আর কি। কিন্তু খুব রিস্কি, যার কারণে আমরা খুব বেশি দেরি না করে নেমে গেলাম। ভিউয়ার্স, এটা হচ্ছে পানাম নগরীর যেই ভবনগুলো ঠিক তার পিছনের সাইডে শুনেছি একটা দেখতে পাচ্ছেন বাড়ি, এটা দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা মসজিদ ছিল, এরকম এত নকশা এত কারুকার্য আপনি দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা বাড়ি। এরকম এখানে অসংখ্য বাড়ি রয়েছে, প্রায় 40টা বাড়ির মতো এখানে এখন টিকে আছে। বাকিগুলো প্রায় ভঙ্গুর অবস্থা, ভেঙে যাবে যে কোনো সময়, এইরকম একটা অবস্থার ভিতরে আছে। দেখতে পাচ্ছেন বাড়িগুলো দেখে মনে হচ্ছে এটা মসজিদ ছিল। শুনেছি এখানে মসজিদ, মন্দির, গির্জা সব কিছু এখানে ছিল। এটা হচ্ছে বাড়ির পিছনের সাইড, আর একটা বাড়ির পিছনের সাইড হচ্ছে এটা। এটা হচ্ছে একটা ভবনের ভিতরের অংশ এবং এই ভবনটার ভিতর দিয়েও সিঁড়ি ছিল যে উপরে ওঠার জন্য, সেটা আপনার দেখাবো। দেখতে পাচ্ছেন সরু গদির মতো একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এখান দিয়ে উপরে ওঠা যেত। খুবই সুন্দর এই ছাদের যে কারুকার্যটা, সেটাও দেখে একেবারে মনোমুগ্ধকর একটা কারুকার্য ছিল এখানে। তো এখানে রুমগুলো এত ছোট ছিল, অনেক ছোট ছিল প্রতিটা রুমই। বিল্ডিংয়ের রুমে ভিতরের অংশগুলো ছিল, রুমগুলো ছিল খুব ছোট ছোট। ভিউয়ার্স, আমরা এবার চলে আসলাম আরেকটা বাড়ি, যেটা কাশিনাথ বাড়ির ঠিক পিছনের সাইডে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের সাইড প্রতিটা বাড়ি চারদিকে বাউন্ডারি দেওয়া ছিল, নিরাপত্তা বেষ্টনী ছিল এবং নিরাপত্তা বেষ্টনীর ঠিক বাইরে ছিল প্রতিটা বাড়ির টয়লেটগুলো। এটা হচ্ছে আরেকটা বাড়ির নিরাপত্তা বেষ্টনী। টয়লেট
আমরা এখন পুরনো এই বাড়িগুলো ঠিক পিছনের সাইডে ছিল সানবাঁধানো ঘাট। এই ঘাটটা আপনাদের আমি এখন দেখাবো। এটা কমপ্লিট যদি বলা হয় কোনো কমপ্লিট সিটি, তাহলে আমি এটাকে বলবো যে এটা কমপ্লিট একটা সিটি ছিল। দেখতে পাচ্ছেন এটা ঘাট, সেই ঈশাখার আমলের তখনকার আমলের ঘাট। এটা এখনও টিকে আছে। একটা ভবন ধ্বংস হয়ে গেছে, একেবারেই একটা ভবন সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে একটা ভবন চিরদিনের জন্য হারিয়ে গেছে এখান থেকে। দেখতে পাচ্ছেন সেই ভবনের ভঙ্গুর অংশগুলো পড়ে আছে। আমরা এখন আপনাদেরকে আরও একটি বাড়ির ঠিক পিছনের সাইড দেখানোর চেষ্টা করতেছি। কিছুটা শ্যাওলা সেগুলো পরিষ্কার করার চেষ্টা করতেছে এখানকার কর্তৃপক্ষ। সঠিক রক্ষণাবেক্ষণ প্রয়োজনে প্রতিটা বাড়ি যদি সঠিক রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে এখানে প্রচুর পর্যটক এখানে আসবে, তো কোনো সন্দেহ নাই। শুধুমাত্র প্রপার রক্ষণাবেক্ষণ। দেখতে পাচ্ছেন এটা কুয়ো, আমি যে বললাম প্রতিটা বাড়ি ছিল এটা কমপ্লিট। কুয়ো ছিল, গার্ড ছিল, যা দরকার একটা সিটিতে যা কিছু ওই আমলের চাহিদা অনুযায়ী যা কিছু দরকার ছিল সর্বোচ্চটাই ছিল এই নগরীতে। গার্ড ছিল, প্রতিটা বাড়ির পিছনে ছিল কুয়ো, সাথে ছিল ঘাট। আর বাড়িগুলো ছিল, বাড়ির যে ফ্লোরগুলো অর্থাৎ জমিটা ছিল একটুখানি ডালু দিক, পুকুরের দিকে একটু ডালু, যেন বৃষ্টি যদি হয় তাহলে যেন পানিগুলো যেন সরাসরি পুকুরে গিয়ে পড়ে। দেখতে পাচ্ছেন বাড়িগুলো ঠিক পিছনের সাইড এগুলো হচ্ছে। আমি আপনাদেরকে পিছনের যে সাইডগুলো সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। দেখলেই অবাক লাগে যে ওই সময় এই যে তাদের মেন্টালিটি কী ছিল, তাদের কত একটা মানসিকতা ছিল যে এইরকম একটা কমপ্লিট নগরী তারা তৈরি করেছিল। দেখতে পাচ্ছেন এটা আরও একটা ভবন, যে ভবনের পিছনে যেটা একটা ভবন এখানে ছিল সেটা ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে। এখনও সময় আছে, যদি এগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে অনেক পর্যটক হবে এখানে। দেখতে পাচ্ছেন আরও একটি ভবনের ঠিক পিছনের সাইডের ভঙ্গুর অংশ। খুবই সুন্দর ছিল প্রতিটা ভবনের কারুকার্য, প্রতিটা ভবনের নকশা খুবই সুন্দর। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির পিছনের সাইডগুলো, এটাকে উচিত সঠিক রক্ষণাবেক্ষণ করা। আরও একটি ভবন, 2 নম্বর ভবন। এখানে যে 40টি ভবন এখন টিকে আছে তার ভিতরে 2 নম্বর ভবন হচ্ছে এটা। বাড়ির নকশাগুলো আপনারা দেখেন কীরকম নকশা ছিল, প্রতিটা নকশা খুবই সুন্দর, খুবই একেবারে মনোমুগ্ধকর নকশা ছিল এখানে। তার পাশেই হচ্ছে 1 নম্বর ভবন। ভিউয়ার্স, পানাম নগরীর ঐতিহ্য আর ইতিহাসকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকার পক্ষ থেকে এর পুনরুদ্ধারে নেওয়া হয় উদ্যোগ। সরকারিভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নেওয়া হয়েছে পানাম নগরের প্রাচীন স্থাপত্য অবকাঠামো সংস্কার সংরক্ষণ নামে একটি প্রকল্প। প্রকল্পের আওতায় রয়েছে 40টি ভবনের সংস্কার, 4টি পুকুর মেরামত ও পুনর্নির্মাণ, সেতু সংস্কার, প্রত্নতত্ত্ব সামগ্রী ক্রয় ও প্রামাণ্য চলচ্চিত্র তৈরি। বিশেষজ্ঞ কমিটি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই প্রকল্প। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় সংস্কার করা হয়েছে বিভিন্ন ভবন। তবে সংস্কার কার্যক্রমে এই উদ্যোগকে স্বাগত জানালেও সংস্কার কার্যাবলীতে সন্তুষ্ট হতে পারেনি অনেক বিশেষজ্ঞ ও ঐতিহাসিক। ভিউয়ার্স, এই পানাম নগরীতে আসতে হলে যদি আপনি গুলিস্তান থেকে আসতে চান তাহলে গুলিস্তান থেকে স্বদেশ দুয়েলে সোনারগাঁর মুরগাপাড়া চৌরাস্তায় নামতে হবে। সেখান থেকে অটো অথবা সিএনজি করে 30 টাকা ভাড়া নেবে, আপনি সরাসরি এই পানাম নগরীতে আসতে পারেন।
আর পানাম নগরীটি হচ্ছে সপ্তাহে রবিবার দিন বন্ধ, তাছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে এই পানাম নগরীটি। পানাম নগরীর সম্মুখে ভাগে রয়েছে ইউনিক কালেকশনের বেশ কিছু দোকান। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।